৩৫ বছর আগে আমেরিকান সৈন্য কেন এসেছিল বাংলাদেশে? প্রায় ৮,০০০ মেরিন সেনা আর বিপুল সামরিক যান ৪২ দিন অবস্থান করেছিল চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলে। তারা এদেশে যুদ্ধ করতে আসেনি, ইরাক বা ইরানের মতো গণবিধ্বংসী অস্ত্রের খোঁজেও আসেনি। ৮,০০০ মেরিন সেনা বাংলাদেশে শুরু করেছিল পৃথিবীর ইতিহাসের বৃহত্তম ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। অপারেশন সি অ্যাঞ্জেল নামের সেই কার্যক্রম বাংলাদেশকে রক্ষা করেছিল চরম এক মানবিক বিপর্যয় থেকে। অথচ ওই ৮,০০০ মেরিন সেনা উপসাগরীয় যুদ্ধে নিয়োজিত ছিল। যুদ্ধবিরতির পর তারা বঙ্গোপসাগর হয়ে ফিরছিল জাপানের সামরিক ঘাঁটির দিকে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল, সেদিন মধ্যরাতে মহাপ্রলয় নেমে এসেছিল চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে। ক্যাটাগরি 4 বা 4 মাত্রার এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ধ্বংসের ছাপ রেখে গিয়েছিল। সেই রাতের ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ২৫০ কিলোমিটার, রীতিমতো অকল্পনীয়। এমন গতির সামনে খড়ঘুটোর মতো উড়ে গিয়েছিল সবকিছু। সেই সঙ্গে ২০ ফুটের মতো জলোচ্ছ্বাস আছড়ে পড়েছিল চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে। সে রাতে মৃত্যু হয়েছিল ১,৩০,০০০-এর বেশি মানব সন্তানের। এর বেশিরভাগেরই মৃত্যু হয়েছিল ঝড় আঘাত হানার প্রথম ঘণ্টাতেই। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের ইতিহাসের চরম এক মানবিক বিপর্যয়। সেই ঝড়ে দেশের একটা অংশের অবকাঠামো, রেল, বিদ্যুৎ, টেলিযোগাযোগ একেবারেই ভেঙে পড়েছিল। এ অবস্থায় মৃত্যুর আশঙ্কা ছিল আরও লাখো মানুষের। বৈদেশিক মুদ্রার অঙ্কে সেই ক্ষতির পরিমাণ ছিল $২ বিলিয়ন। ৩ দশকেরও বেশি সময় আগে বাংলাদেশের অর্থনীতির আকার বিবেচনায় সেই ক্ষতি ছিল রীতিমতো অকল্পনীয়। ওই সময় বাংলাদেশের বার্ষিক বাজেটের আকারই ছিল সাকুল্যে ১২ থেকে ১৫,০০০ কোটি টাকা। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের ঠিক ১ মাস আগে দায়িত্ব নিয়েছিল নতুন সরকার। ২৭ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী। নতুন সরকার দায়িত্ব নিয়ে কিছু বুঝে ওঠার আগেই এত বড় এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়। উপসাগরীয় যুদ্ধের ধাক্কা বাংলাদেশেও লেগেছিল। ১৯৯০ সালের আগস্টে ইরাক কুয়েত দখল করে। ইরাক ও কুয়েত থেকে দলে দলে প্রবাসী বাঙালি চাকরি হারিয়ে ফেরত আসতে থাকে। কুয়েতকে দখলদারি থেকে মুক্ত করার নামে ১৯৯১ সালে জানুয়ারিতে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। ২৯ এপ্রিল রাতে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানা ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনাম হয় খুব ভালোভাবেই। বাংলাদেশের এই মানবিক বিপর্যয় দুনিয়ার মনোযোগ আকর্ষণ করে। কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগে এত মানুষের মৃত্যু, এত ক্ষয়ক্ষতি বিশ্ববাসীকে হতবাক করে দেয়। মানুষ ও গবাদি পশুর শবের সারির সঙ্গে যুক্ত হয় ক্ষুধার্ত, গৃহহীন মানুষের হাহাকার। ঘরহারা হয়েছিল প্রায় ১ কোটি মানুষ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেশের বাকি অংশ থেকে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে। রাডার ও টেলিযোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যায়। চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর অনুপযোগী হয়ে পড়ে জলোচ্ছ্বাসের কারণে। নৌবাহিনীর নৌজাহাজগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সারা দুনিয়া থেকে মানবিক সাহায্য আসতে থাকে, কিন্তু মুশকিল হয় সেই সাহায্য উপদ্রুত এলাকায় পৌঁছানো নিয়েই। দেশের অভ্যন্তরে কাজ করা দেশি বিদেশি সাহায্য সংস্থাগুলো বিপর্যয়ের ভয়াবহতা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এত বৃহৎ পরিসরে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করার মতো জনবলের সংকটও ছিল তাদের। এমনকি ত্রাণকর্মীদের উপদ্রুত এলাকায় গিয়ে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে ব্যাপকভাবে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কার্যক্রমের জন্য প্রয়োজন ছিল যুদ্ধকালীন তৎপরতা। বাংলাদেশ সেনাবাহিনী বিমান ও নৌবাহিনী সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেছিল, কিন্তু তাও ক্ষয়ক্ষতির ব্যাপকতার কাছে যথেষ্ট ছিল না। সে সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি মাইলাম। তিনি যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্যের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতার জন্য সামরিক বাহিনী ও তাদের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা করেন, কিন্তু সরকার উইলিয়াম বি মাইলামের প্রস্তাব নিয়ে দ্বিধায় ছিল। উইলিয়াম বি মাইলাম হোয়াইট হাউসের সঙ্গে আলাপ আলোচনাও করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ। তিনি আরেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা। জর্জ বুশ উইলিয়াম বি মাইলামের প্রস্তাবটি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার নির্দেশ দেন। বি মাইলাম চেয়েছিলেন উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণরত কোনো ইউনিট বা নৌবহরকে যেন বাংলাদেশে পাঠানো হয়। আগেই বলা হয়েছে, প্রস্তাবটি নিয়ে দ্বিধায় ছিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনীও বেশ খানিকটা দ্বিধায় ছিল। শেষ পর্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি ও পরিণাম বিবেচনা করে বাংলাদেশ সরকার রাজি হয়। উপসাগরীয় যুদ্ধের বহর থেকে যুক্তরাষ্ট্রের একটি ছোট নৌবহরকে বাংলাদেশে পাঠানো হয়।
সেই বহরের নেতৃত্বে ছিলেন জেনারেল হ্যাংসে স্ট্যাকপোল। বাংলাদেশের ইতিহাসে এই জেনারেল স্ট্যাকপোল অমর হয়ে আছেন। স্ট্যাকপোলের নেতৃত্বাধীন নৌবহরটির ঘাঁটি ছিল মূলত জাপানের ওকিনাওয়াতে। সেটি ছিল 3 মেরিন এক্সপিডিশনারি ব্রিগেডের একটি অংশ। 1991 সালের জানুয়ারিতে ইরাকে অভিযান শুরু হয়েছিল অপারেশন ডেজার্ট স্টর্ম নামে। জেনারেল স্ট্যাকপোল তার বহর নিয়ে অংশ নিতে গিয়েছিলেন সেই ডেজার্ট স্টর্ম অপারেশনে। স্ট্যাকপোল অগ্রবর্তী সফরে বাংলাদেশে এসে দেখা করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে। তিনি তাকে বোঝাতে সক্ষম হন ডেজার্ট স্টর্মে অংশগ্রহণ করা দলটি বাংলাদেশে আসবে পুরোপুরি মানবিক প্রয়োজনে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সব দ্বিধা ছেড়ে ফেলে তার বহরকে চট্টগ্রাম বন্দরে নোঙর করার অনুমতি দেওয়ার অনুরোধ জানান। তিনি এও জানান পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে, তিনি যদি অনুমতি না দেন তার কিচ্ছু করার নেই। প্রধানমন্ত্রী অনুমতি দিলেন। তিনি জেনারেল স্ট্যাকপোলকে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন। স্ট্যাকপোল পুরো মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যুক্ত করেন। যুক্তরাষ্ট্রের মেরিন সেনা দল ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা মিলে সূচনা করেন নতুন এক ইতিহাসের। অপারেশন সি এঞ্জেল বিশ্ব ইতিহাসে এখনও পর্যন্ত বৃহত্তম ও সফল এক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। সেই সময় ঢাকার রাস্তায় মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত হাম্বি সামরিক যান দেখে অবাক হয়ে যেতেন মানুষ। ঢাকা বিমানবন্দরে বহরের অনেক যন্ত্রপাতি এসে পৌঁছানোর পর সেসব শহরের রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হতো। 35 বছর আগের সেই স্মৃতি এখনও অনেকের কাছে তাজা। ইউএস মেরিন ক্রপসের হিস্ট্রি অ্যান্ড মিউজিয়াম ডিভিশন থেকে প্রকাশিত চার্লস আর স্মিথের লেখা অ্যাঞ্জেলস ফ্রম দ্য সি, রিলিফ অপারেশন ইন বাংলাদেশ নামের বইয়ে এই অভিযানের বিশদ বিবরণ পাওয়া যায়। সেই বইতে উল্লেখ করা হয়, উপদ্রুত এলাকা ঘুরে আসার পর সমন্বিত ত্রাণ ব্যবস্থা গড়ে তোলার জন্য জেনারেল স্ট্যাকপোল ঢাকায় যান। এরপর বৈঠক করেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে। ত্রাণ তৎপরতাও শুরু হয় দ্রুত। মেরিন হেলিকপ্টার ও উভচর যানগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সন্দ্বীপ, ভোলা, হাতিয়া, বাঁশখালী প্রভৃতি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে শুরু করে। সে সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে এক সাক্ষাৎকারে স্ট্যাকপোল বলেছিলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল দুর্গত মানুষদের মৃত্যু প্রতিরোধ করা। দ্বিতীয় লক্ষ্য ছিল খাদ্য, পানি, ওষুধ, আশ্রয়কেন্দ্র তৈরির মাধ্যমে স্বাভাবিকতা ফিরিয়ে আনা, অর্থাৎ যত বেশি পারা যায় মানুষের জীবন বাঁচানো। অপারেশন সি এঞ্জেলে ব্যবহার করা হয়েছিল বিপুল সংখ্যক হেলিকপ্টার, জলে স্থলে একই সঙ্গে চলাচল উপযোগী এলসিএসি। তারা আরও একটা প্রযুক্তি ব্যবহার করেছিল, সেটি ছিল লোনা পানিকে খাবার পানিতে রূপান্তর করার যন্ত্র। চার্লস আর স্মিথের লেখা সেই বইয়ে উল্লেখ আছে, অপারেশন সি এঞ্জেলের মাধ্যমে প্রায় 20 লাখ মানুষের কাছে খাদ্য পৌঁছানো হয়েছিল। এই খাদ্যের পরিমাণ ছিল 4000 টন। 266,000 গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছিল। পাশাপাশি 15,000 গুরুতর অসুস্থ মানুষকে অস্থায়ী ফিল্ড হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল চিকিৎসা। সব মিলিয়ে সেই অভিযান না হলে আরও অন্তত 2 লাখ মানুষের প্রাণহানি ঘটত বলে মার্কিন বিশেষজ্ঞরা মনে করেন। 2007 সালে সিডর নামের আরেক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছিল। তবে 1991 সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশ সেই ঝড় মোকাবিলায় ছিল অনেক বেশি প্রস্তুত। সে কারণে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর পরিমাণও ছিল কম। সেবারও যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা বাংলাদেশে এসেছিলেন ত্রাণ কার্যক্রমে। সেই অভিযানেরও নাম দেওয়া হয়েছিল অপারেশন সি এঞ্জেল 2। 1991 সালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে জেনারেল স্ট্যাকপোলরা যখন ফিরে যান, তাদেরকে আবেগঘন সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে স্ট্যাকপোল বলেছিলেন, আমরা সমুদ্রে গিয়েছিলাম মানুষকে মারতে এবং ধ্বংস করতে, কিন্তু পুরো উপসাগরীয় যুদ্ধে আমাদেরকে একটি গুলিও চালাতে হয়নি। অথচ আমরা জাহাজের সবকিছু ব্যবহার করেছি বাংলাদেশের মানুষের জীবন বাঁচাতে এবং একটি দেশকে পুনর্গঠন করতে সাহায্য করতে।